নমস্কার বন্ধুরা, আমি ছন্দা। কেমন আছো সকলে? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে হচ্ছে শনিবার, আর এখানে দেখো আমি একটু সামাদানার খিচুড়ি করছি, কারণ আজকে আমার শাশুড়ি মায়ের একাদশী আছে। তো বেশ কয়েক মাস তিনি কিছু খাননি, মানে একাদশীর দিনটা শুধুই ফলই খাচ্ছিলেন, কিন্তু কদিন ধরে শরীর অসুস্থ থাকায় একটু দুর্বল হয়ে গেছে। আমি ভাবলাম তাহলে একটু সামাদানার খিচুড়ি করে দিই। জানি না তিনি খাওয়া পছন্দ করবেন কি না, কারণ আমি জিজ্ঞাসা না করেই করেছি। তারপরে পরেই শুনলাম উনি করতে বলেছিলেন। তো যাই হোক, আমি নিজের মন থেকেই করলাম। আর ঠাকুরের কাছে আমি করতে পারিনি, কারণ ঠাকুরের ওখানে আমি করতে পারবো না, আর কি ছুঁতে পারবো না। তো যাই হোক, কিছু সবজি নিয়েছিলাম, ফুলকপি, সিম, কুমড়ো, টমেটো, কাঁচা লঙ্কা, মটরশুঁটি, এগুলোকে একটু ঘিয়ের মধ্যে ফ্রাই করে নিয়েছিলাম। আর সামাদানার যে চালটা হয় ডালে, আর ডাল দিয়ে, মুগের ডাল দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম আগে। তারপরে অন্য একটা পাত্রে, এই তো, কারণ ইন্ডাকশানের আলাদা যে সমস্ত বাসনগুলো হয় সেগুলো আমার কাছে নেই, তাই ওই থালার মধ্যেই করে দিচ্ছিলাম আর কি। ডালের যে জায়গাটা আমাদের থাকে সেটার মধ্যেই আমি আগে ওই ডালটার চালটাকে সেদ্ধ করে নিয়েছি। তারপরে এই সবজিগুলোকে ভেজে এই ডিশটার মধ্যে এগুলো সবজিগুলোকে সেদ্ধ করে নেব। তারপর সমস্তটা একসাথে মিক্স করে নুন, হলুদ আর ঘি দিয়ে নামিয়ে নেব। আর শেষে দুটো এলাচ দিয়ে দেব। তো ভালোই হয়েছিল কিছুটা খেতে। তো আমি গরম গরম করে দিতে উনি খেয়েও ছিলেন। তো কী হয় বলো তো, অনেক সময় খাওয়ার জন্যও প্রেশার অনেক সময় কমে যায়। তো উনি একটু নিজের মতোই চলতে পছন্দ করেন, কথা কারোর তেমন শোনেন না, নিজে যেটা ভালো বোঝেন সেটাই করেন। তাই অনেক সময় অনেক কিছু আমার সাজেশান দেওয়ার থাকলেও দিতে ভয় পাই, কারণ কোনটা ভালো লাগবে কোনটা মন্দ লাগবে এটা একটা ব্যাপার আছে। তো আমি সব সময় চেষ্টা করি আমি আমার কর্তব্যটা ঠিকঠাক করব, বাকিটা ওপরওয়ালার হাতে ছেড়ে দেব। কারণ মানুষের মন কোনো দিনই জয় করা যায় না। আর আমি এখন সেটা বুঝতে পারি, তাই সেই ব্যাপারটা আর মাথায় আনি না যে কারণ মন পাবো বলে। কারণ আমাদের মতো গৃহবধূদের কর্ম করে যেতে হবে। প্রশংসা পাওয়া, কারণ মন পাওয়া, সেটা হচ্ছে ভাগ্যের ব্যাপার। তো যাই হোক বন্ধুরা, ওদিকে ওটা করে নিয়ে করছি, আবার এদিকে মেশিনেও জামা কাপড়টা ভিজিয়ে দিয়েছিলাম, কারণ এদিকে আমাদের রান্নাটা ছিল না, কারণ আজকে বিয়েবাড়ি আছে দুপুরবেলা। তো সেই জন্যই ভাবলাম তাহলে কাজটা আজকেই এগিয়ে রাখি। স্কুলের যে সিঁদুর জামা কাপড়, মানে জামা প্যান্ট ছিল, বাকি আমাদেরও কিছু ছিল, তো সেগুলোই কেচে নিলাম মেশিনের মধ্যে। আর সকালবেলা আমি স্নানটা করে নিয়েছিলাম, তাই আর হাতে কাচা হয়নি। তাই এখন মেশিনের মধ্যেই কাচি, কারণ মেশিনটা এমনিও পড়ে থাকলে খারাপ হয়ে যাবে। আর নিজের শরীরটাও তো একটু রেস্ট চায়, কারণ জিনিসটা যেহেতু আছে ব্যবহার কেন করব না। তো আগে আমি করতাম না, প্রায়ই হাতে কাচতাম, কিন্তু সময়টা এখন খুবই কম পাই, আর সবটা একা সম্ভব হয়ে ওঠে না। তো যাই হোক বন্ধুরা, দেখো ওদিকে রান্নাটা কমপ্লিট করে আবার এদিকে এলাম বড়মশাইকে চা করে দিতে, কারণ সকালবেলা একবার চা হয়ে গিয়েছিল, শাশুড়ি মা, সিধু আর সুমনা খেয়েছিল। আর এই তো এইবার যে চাটা করছি আমি আর আমার বড়মশাই খাবো। আর কালকে রাত্রে দুটো রুটি ছিল আর একটু তরকারি ছিল, সেটাই ওকে গরম করে দিলাম। ও খাবে নাই বলছিল, কারণ এদিকে আমি কিছু ব্রেকফাস্টে করিনি, আর ওদিকটা করতে গিয়ে আর এদিকে করিনি, কারণ রুটি ছিল বলে। তো যাই হোক, চাটা আগে করে নিই, চাটা করে খেয়ে নেব। আর এই তো বন্ধুরা দেখো, ওদিকে চাও করছি আর ছেলেদের জন্য ছাতুটাও করে নিচ্ছি, কারণ ওদেরও কিছু খেতে হবে। তো ওর বাবা বললো অল্প করে ছাতুই করে দাও, কারণ আমাদের যে বিয়েবাড়িটা আছে সেটা দুপুরবেলায় আর কি আমাদের নিমন্ত্রণ আছে। তো লাঞ্চ আর কি লাঞ্চে নিমন্ত্রণ আছে। তো ইচ্ছা আছে একটু তাড়াতাড়ি যাওয়ার, তাই জন্যই বললো যে যদি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করি, তো তাই জন্যই, কারণ 10টা বেজে গিয়েছিল, তাই আর বেশি পেট ভরে খাওয়ার প্রশ্নই নেই। আর এদিকে দেখো ছাতুটা করতে করতে চাটা পড়ে যাচ্ছিলো, তাই জন্য আমার বর্মশাই এসে আবার চাটাকে একটু দেখে নিচ্ছিল। তো যাই হোক, সকালে অল্প কিছু করে আমরা সবাই ব্রেকফাস্টটা করে নিলাম। আর চাটা প্রতিদিনই ভাবি খাবো না, কিন্তু এমন ব্যাপার হয়ে গেছে এখন, চাটা একটু খেতে হয়, তার উপর আবার শীতকাল। আর একটু চা বিস্কুট খেয়ে নিলেও পেটটা অনেকটাই ভরা থাকে, অনেকক্ষণ খিদেটা সেভাবে পায় না।
আর আমিও একটা রুটি দিয়ে আজকে বাসি রুটি দিয়ে চা খেয়ে নিয়েছিলাম, আর অন্য কিছু খাইনি। তো এই যে ইনি হচ্ছেন আমার শাশুড়ি মা। কাল থেকে উনি এভাবেই মুড়ি সুড়ি দিয়ে শুয়ে আছেন, কারণ প্রেশারটা খুবই কম। আর এখন যখন আমি ভয়েস দিচ্ছি তখন কিন্তু উনি মোটামুটি ভালোই সুস্থ হয়ে গেছেন, কারণ বিকেলবেলা ওনাকে ডাক্তার দেখানো হয়েছে। আর তারপরেই দেখো সমস্ত কাজ কমপ্লিট করে এসে একটু রেডি হয়ে নিচ্ছি। আর আমাকে সুমনা একটু শাড়ি পরাতে হেল্প করছে, কারণ শাড়িটা আমি সেভাবে গুছিয়ে পরতে পারি না। একদম যে পারি না তা নয়, মানে বিয়েবাড়ি বা অন্য কোথাও গেলে একটু সুন্দর করে সরু করে প্রিন্ট করলে বেশ ভালো লাগে দেখতে। সেরকম পরিপাটি ব্যাপারটা পারি না, তবে পারি। মানে খুব সুন্দর ব্যাপারটা হয়তো হয় না, কারণ শাড়িটা কমই পরা হয়। বাড়িতে তো নাইটি পরেই কেটে যায়, আর বেড়াতে গেলে কোথাও গেলে চুড়িদারটা পরি। এরকম যেখানে প্রয়োজন পড়ে, যেমন শ্বশুরবাড়ির তরফ থেকে কোথাও গেলে, মানে আমার শাশুড়ি মায়ের বাপের বাড়ি বা ওরকম কোনো অনুষ্ঠান, পুজো বাড়ি বা বিয়ে বাড়ি এরকম থাকলে অবশ্যই শাড়িটা পরি, আর ভালোও লাগে শাড়ি পরতে। তো এই তো দেখো রেডি হয়ে বেরিয়েও পড়েছি আর চলেও এলাম। আর ওদের বাড়ির কাছে, মানে একদম বাড়ির সাথে টাচে প্যান্ডেলটা হয়নি, বাড়ি থেকে সামান্য একটু দূরে, কারণ ওদের প্যান্ডেল করার মতো বাড়ির কাছে কোনো জায়গা ছিল না, তাই প্যান্ডেলটা অন্য জায়গায় ছিল আর বাড়িটা অন্য জায়গায়, মানে খাওয়ার প্যান্ডেলটা আর কি, যেখানে আমরা খাওয়া দাওয়া করব। এই তো তারপরেই দেখো আমরা বাইক এক জায়গা দাঁড় করিয়ে রেখে ওদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। 2-4 পা হেঁটেই বাড়িতে যেতে হবে। আর এখানের জায়গাটা একটু অন্যরকম, বেশ ভালো লাগে, একদম গ্রামের পরিবেশ, পুকুরের ধার দিয়ে আমরা সকলে মিলে একসাথে চলেছি। আমাদের বাঙালিদের বিয়েতে যেমন একটা বোঝা যায় সানাই, দূর থেকেই বোঝা যায় যে বিয়ে বাড়ি, সানাই বাজে। এখানে সেরকম কোনো ব্যাপার দেখছিলাম না। লাইট তো অনেক লাগিয়েছে, কিন্তু দিনের বেলা তো আর লাইট জ্বলবে না, তাই লাইটের ব্যাপারটা আমরা বুঝতেই পারলাম না। আর ওখানে বাড়িতে দেখা করে এসেই আমরা এখানে ফুচকা খেতে শুরু করে দিয়েছি, কারণ দুলহান মানে নতুন যে কনে, সে এখনও রেডি হয়নি। আমরা গেছি 1:10-15, তখনও তার স্নান হয়নি। ওদের নিয়ম আমি ঠিক বুঝতে পারলাম না। তো বর আসার যে পার্টিকুলার কোনো টাইম নেই, মানে সকালবেলা থেকে বিকেলের মধ্যে যখন খুশি আসা যায়। তো শুনলাম 4টের পরে এরকম বর আসবে, তারপরে ওদের যে শাদি যে নিয়ম সেগুলো হবে। তাই দুলহান এখনও রেডি হয়নি, একটু পরেই হবে। তো আমাদের ব্যাড লাক, আমরা দুলহা দুলহান কাউকেই দেখতে পেলাম না। শুধু গেলাম, নিজেদের মধ্যেই গল্পগুজব করলাম, ফুচকা খেলাম। ফুচকা খেয়ে সোজা চলে এলাম আবার প্যান্ডেলে। প্যান্ডেলটা একটু ঘুরে ঘুরে দেখেই আমরা লাঞ্চ করতে বসে পড়লাম, কারণ দুপুরবেলার টাইম যেহেতু একটু একটু করে ভিড় বাড়বে। তবে ভিড় বাড়লেও প্যান্ডেলের খাওয়ার, প্যান্ডেলটা যে এত বড় ছিল যে একসাথে 150 জন লোক বসার জায়গা ছিল, তাই জন্য কোনো রকম ভিড়ভাট্টা হয়নি। লোক সংখ্যা ছিল, মানে নিমন্ত্রিত ছিল প্রায় 800 জনের মতো। তো আমরা যখন গেলাম একদমই ফাঁকা ছিল, তারপরে আস্তে আস্তে লোকজন আসতে শুরু করে। মেয়ের বাবা এখানে প্রচুর খরচা করেছে নিজের সাধ্য মতো। বড় প্যান্ডেল থেকে খাওয়া দাওয়া থেকে শুরু করে লাইট, কোনো কিছুরই উনি আর কি ত্রুটি রাখেননি। প্যান্ডেলের ভিতরটা যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি ভালোভাবে, তাই জন্য একটু ঘুরে ফিরে দেখছিলাম। আর খাবার জায়গার এখানেও একটা সিংহাসন পাতা ছিল এবং সুন্দর করে ডেকোরেশন করা ছিল। আমি বুঝতে পারলাম না এটা কিসের জন্য রাখা হয়েছিল, মানে বর বসবে না কনে বসবে সেরকম ব্যাপারটা বুঝতে পারলাম না। এখানে ওদের যেহেতু নিয়মে দুপুরবেলা আর কি রিসেপশনের যে খাওয়ান দাওয়ান সেটা দুপুরবেলাতেই, আর বিয়ে বিকেলবেলা হবে। বিয়ের পরে কিন্তু
আজই কনে বিদায়ও হয়ে যাবে সাথে সাথে। সে ব্যাপারটা আমার একটু দেখার ইচ্ছে ছিল। ভেবেছিলাম দুপুরবেলাতেই শাদি হবে, সবটা দেখতে পাবো নিয়মগুলো। তো কিছুই দেখা আমাদের হলো না, কারণ ওদের বিয়ের অনুষ্ঠান বিকালের দিকে, আর আমরা গেছি দুপুরে। অতক্ষণ আমাদের পক্ষে বসা সম্ভব ছিল না, কারণ দোকানে ডাক্তার আসবে, বাড়িতেও আমার শাশুড়ি মা অসুস্থ। তো সেই জন্যই আর কি আমরা সময় নষ্ট না করে সোজা লাঞ্চ করে বাড়ি ফিরে চলে আসি। তো লাঞ্চের ব্যবস্থা খুবই ভালো ছিল। ফ্রায়েড রাইস ছিল, কচুরি ছিল, চিকেন ছিল, ছোলা পনির ছিল, চাটনি, মিষ্টি আর জিরু ওয়াটার, আইসক্রিম। তো খাওয়া দাওয়া করে যে জায়গাটা তোমাদের দেখালাম প্যান্ডেলের ভিতর, সেখানেই আমরা নিজেদের মধ্যেই একটু ফটোশ্যুট করলাম। আর এই যে ক্যামেরাম্যান দাদা, ওনার বাড়ি হচ্ছে আমাদের ফ্ল্যাটের কাছে, তো সেই জন্য আমরা ওনাকে চিনি। তো আমরা নিজেরাই বললাম যে তাহলে ক্যামেরাম্যান থাকতে কেন আমরা মোবাইলে ছবি তুলব, তো আমাদের ভালো ভালো ছবি তুলে দাও। তো আমরা তাই সবাই মিলে একটা গ্রুপ ফটো তুললাম এবং যে যার মতো করে ছবি তুললাম। আর এই তো দেখো আমাদের লাঞ্চ কমপ্লিট হওয়ার পরই কিন্তু একে একে লোক চলে আসছে, অনেকটাই ভিড় হয়ে আসছে। আর জায়গা যেহেতু অনেকটা, একদিকে লোক উঠে যাচ্ছে তো আরেক দিকে বসে পড়ছে, সেই জন্য খুব একটা যে সমস্যা হয়েছে তা নয়। তো দেখো বাড়ি চলে আসার পর দুপুরবেলা একটু ঘুমিয়ে নিলাম। ঘুম থেকে উঠে এই তো সন্ধ্যাবেলায় আমি তখন ভিডিওটা এডিটিং করছিলাম, আমার সিধু বাবাকে বললাম একটু চা করে আনতে। আর এই দেখো আমার সোনা বাবা আমার জন্য চা করে একেবারে ঘরে নিয়ে চলে এসেছে। আর শীতকালে যদি এরকম বসে বসে ঘুম থেকে ওঠার পর এক কাপ চা পাওয়া যায়, একদম অমৃত, তাই না? তারপরে এই তো সিধুকে আঁকাতেও চলে এসেছে, যেহেতু আজকে শনিবার, আর আমার শনিবারই সিধু বাবার আঁকা থাকে। তারপরে আঁকা হয়ে গেলে ওর একটু অঙ্ক প্র্যাকটিস করাতে হবে। কালকে ওর অঙ্কের পরীক্ষা আছে, মানে কম্পিটিশানের যে পরীক্ষাটা। তো যাই হোক, রাত্রে তো কিছু খাওয়া দাওয়া করতে হবে। তো আমার বড় বাবা আমার ভেতো বাবা বলল যে ভাত খাবে। তো সেই জন্য ভাবলাম আবার আমাদের রুটি আবার ভাত, তাই জন্য সবার জন্যই ভাত করে ফেললাম। আর একটু আলু পেঁয়াজ দিয়ে তরকারি করেছিলাম, আর সবার জন্য একটা করে ডিম ভাজা হয়েছিল। আর শাশুড়ি মাকে যে সকালবেলা সামাদানার খিচুড়িটা করেছিলাম সেটাই গরম করে দিয়েছিলাম। এই তো দেখো ওদিকে আমার ভাতও নেমে গেছে, গরম গরম আলু পেঁয়াজের তরকারিও নেমে গেছে। রসুনটা দিইনি বা আদা রসুন দিইনি, একটু পেঁয়াজ দিয়ে দিলাম, একটু টমেটো, কাঁচা লঙ্কা, 5 ফোড়ন দিয়ে তরকারিটা করেছিলাম। আর গরম গরম ভাত দিয়ে কিন্তু তরকারিটা বেশ ভালোই লাগছিল। আর পবিত্রকে খেতে দেবো বলে একটা ডিমও ভেজে নিচ্ছি, কারণ ওর তো খুব তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। তাড়াতাড়ি বলতে প্রায় 9টা বেজেই গিয়েছিল। তো সমস্তটা করে পবিত্রকে ভাত দিয়ে দিলাম, দিয়ে তারপরে সব পরিষ্কার করে ঘরে এলাম। তো বন্ধুরা আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা অলরেডি করে দিয়েছো এই কাজটা, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। তাহলে বন্ধু দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, টাটা।